যা দেখলাম তা তো অনেক কাল আগের কথা। আবার কেন যে সব স্বপ্ন দেখছি কে জানে। এই যে চৌধুরী মশাই, এই রঘু ডাকাত আজকে তোমার বাড়ির সামনে এসেছে, আমাদেরকে স্বাগত জানাবে না? ব্যাপার বলো তো, তোমরা হঠাৎ করে আমার বাড়িতে ডাকাতি করতে কেন এসেছো? আমার বাড়িতে ডাকাতি করবার মতো কিছু নেই। এ কি, আপনার কণ্ঠস্বরের এরকম পরিবর্তন কিভাবে হচ্ছে? আপনি আসলে কে? আপনি নিজের পরিচয় দিন। আমি হচ্ছি কাল যোগিনী। আমার নজর যার দিকে পড়ে সে আমারই হয়ে যায়, আর যদি সে না হতে চায় আমার, তাহলে প্রয়োজন পড়ে আমার মায়ার সম্ভার। আজ তোমরা শুনবে অস্মিতা সোমের কলমে একটি ভয়াল ভয়ঙ্কর তন্ত্র নির্ভর কাহিনী, রঘু ডাকাত ও কাল যোগিনী। আজকের গল্প রঘু ডাকাত ও কাল যোগিনী। না না, আমাকে মেরো না। আমাকে মেরে কোনো লাভ নেই। আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে তুমি কেন এভাবে আমার কাছ থেকে একে একে সবাইকে কেড়ে নিয়েছো? কেন এভাবে আমাকে একা করে দিচ্ছ? আমি তো জেনে বুঝে তোমার এখানে আসিনি। তুমি জেনে বুঝে আসনি তো কি হয়েছে? এসে যখন পড়েছো আর আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করছো না, তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? যে দলের জন্য তুমি এত দম্ভ করো, সেই দলের প্রত্যেককে এক এক করে শেষ করে দেওয়াই আমার কাজ। আমার কথা যে শুনে চলে তাকে আমি বাঁচিয়ে রাখি। যে আমার কথা শুনে চলার প্রয়োজন বোধ করে না, তার জীবন সেইখানেই শেষ হয়ে যায়। এটা যোগমায়ার সাম্রাজ্য। এখানে যোগমায়া যা বলে সেটাই হয়। সেখানে তুমি যেই হও না কেন, যত বড় ডাকাতি হও না কেন, তাতে এই যোগিনীর কিছু যায় আসে না। রঘুচন্দ্র ঘুমের ঘোরে এইসব স্বপ্ন দেখছিল। যদিও স্বপ্ন নাকি বাস্তব সেই বিষয়ে যথেষ্ট দ্বিমত রয়েছে এই মুহূর্তে। সেই সব তর্ক বিতর্কে না যাওয়াটাই শ্রেয়। বহুদিন ধরে সে তপস্যারত এবং সাধন জীবন গ্রহণ করেছে। বহুদিন পর হঠাৎ করে এইরকম স্বপ্ন দেখায় নিজেকে বেশ কিছুটা অবাক করে তুলল সে। নিজের মুখে বলে উঠল, যা দেখলাম তা তো অনেক কাল আগের কথা। আবার কেন যে সব স্বপ্ন দেখছি কে জানে। এর কি অন্য কোনো অর্থ রয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। না না না, এইসব ভাবনা চিন্তা করলে আমি ধ্যানে কিছুতেই নিজের মনের সংযোগ ঘটাতে পারবো না। তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত কিছু ভুলে যেতেই হবে। এই বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো রকমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রঘুচন্দ্র এক মনে ধ্যান করতে বসল। ঘুম থেকে উঠে রঘুচন্দ্রের প্রথম কাজ হচ্ছে এই ধ্যান করা। রঘুচন্দ্রের মতে সারাদিনের যা কার্যাবলী আমরা করে থাকি তার আগে যদি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মনকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য সুন্দর করে ধ্যান করা সম্ভব হয়, তাহলে গোটা দিনটাই আমাদের খুব সুন্দরভাবে অতিবাহিত হয়। যদিও এর সত্যতা কতটা সেই সম্পর্কে অনেকেরই অনেক অভিমত রয়েছে। রঘুচন্দ্রের সঙ্গে থাকে তার অন্যতম শিষ্য শিবনাথ। সে আর রঘুচন্দ্র দুজনেই প্রায় একই সময়ে ঘুম থেকে ওঠে। তবে আজকে শিবনাথ যখন ঘুম থেকে ওঠে তখন তার আগেই দেখতে পায় রঘুচন্দ্র ধ্যান করছে, অর্থাৎ তার ঘুম বহুক্ষণ আগে ভেঙে গিয়েছে। বেশ কিছুটা অবাক হয়ে নিজের মুখ হাত পা ধুয়ে রঘুচন্দ্রের ধ্যান ভঙ্গর অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর রঘুচন্দ্রের ধ্যান ভাঙলে সে যখন প্রণাম করে নিজের স্থান ত্যাগ করবে,
ঠিক সেই সময় শিবনাথকে দেখে তার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, কি ব্যাপার? তুই এভাবেই চুপচাপ বসে রয়েছিস আমার সামনে? কিছু কি বলতে চাস নাকি? আসলে ঠাকুরমশাই, আমি আপনার সঙ্গে রয়েছি প্রায় 7 থেকে 8 বছর হলো। জীবনে অনেক পাপ করেছি, সেখান থেকে আপনার সান্নিধ্যে এসে জীবনের পরম সুখ লাভ করবার উদ্দেশ্যে ব্রত হয়েছি। সেইখান থেকে আজ পর্যন্ত আপনাকে এতটা বিচলিত কখনো দেখিনি। আজকে কেন জানি না মনে হচ্ছে আপনি বড়ই উদ্বিগ্ন হয়ে রয়েছেন। এর কারণ কি সেটা আমি জানতে পারি? তোর এইরকম কেন মনে হলো যে আমি উদ্বিগ্ন রয়েছি? এতকাল যাবৎ আপনার সঙ্গে বসবাস করছি, এইটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই আমার রয়েছে। প্রত্যেক দিন আমি আর আপনি দুজনে একসঙ্গে ঘুম থেকে উঠি, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুজনেই ধ্যানে মগ্ন হই। তবে আজকে যখন আমার ঘুম ভাঙলো তখন দেখলাম আপনি ধ্যান করছেন। অর্থাৎ এর থেকে বুঝতে পারা যায় যে আমার ঘুম ভাঙার বেশ খানিকক্ষণ আগেই আপনার ঘুম ভেঙে গিয়েছে। আর তাছাড়া আর কি বলতে চাইছিস? বল আমাকে। সত্যি কথা বলতে, ধ্যান করবার পর আপনার চোখে মুখে যে প্রশান্তির ছাপ আমি লক্ষ্য করি, আজকে তার ব্যতিক্রম হয়েছে। তার মানে থেকেই বোঝা গেল যে তুই আমার সঙ্গে এতকাল যাবৎ থেকে খুব ভালো মতন আমাকে পর্যবেক্ষণ করেছিস। একটু এদিক ওদিক পরিবর্তন হলে বেশ ভালো মতন উল্লেখ করিস কিন্তু। সেসব না হয় বুঝলাম, তবে আমি আপনার সঙ্গে এতকাল রয়েছি, আজ পর্যন্ত একটা প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। সেই প্রশ্নের উত্তর আমি বহুকাল খুঁজে চলেছি, আজকে জানতে চাই তা। তুই আমার কাছে প্রশ্নের উত্তর জানতে চাস? আচ্ছা, তুই বল, তোর মনে এমন কি প্রশ্ন রয়েছে যা তুই এতকাল যাবৎ আমাকে জিজ্ঞাসা করতে পারিসনি, আর তুই জিজ্ঞাসা করলেও আমি তার সঠিক উত্তর দিতে পারিনি? আপনার সঙ্গে আমার দেখা হওয়া স্তক আমি আপনাকে অত্যন্ত নিষ্ঠাবান মানুষ বলেই মনে করে এসেছি। আপনাকে দেখে মনে হয় স্বয়ং ভগবান আপনাকে পাঠিয়েছে আপনার সান্নিধ্যে এসে আমার এই সাধক জীবন গ্রহণ করা। কিন্তু আপনি এই জীবন গ্রহণ করেছিলেন কবে আর কেন? আপনি কি কোনো কালে কোনো পাপ কাজ করেছিলেন নাকি? তুই শুনতে চাস আমার জীবনের ঘটনা? বেশ, এতদিন ধরে তোকে যখন বলিনি, আজকে তাহলে তোকে সবটা জানাই। যেহেতু তুই এতদিন আমার সঙ্গে এতকাল ধরে রয়েছিস, তাই মনে হলো তোর এই সব সম্পর্কে জানাটা উচিত। হ্যাঁ হ্যাঁ, আপনি দয়া করে বলুন। আমি অধীর আগ্রহে এতকাল ধরে এই দিনটার জন্যই তো অপেক্ষা করে রয়েছি, আপনার জীবনের অতীত সম্পর্কে জানবো বলে। এরপর রঘু ধীরে ধীরে তার অতীত জীবনের কথাবার্তা বলতে শুরু করে। তার অতীত জীবনের স্মৃতিতে ফিরে যায়। সে ফিরে যায় বছর দশক আগের যুগে, যেখানে আজকের রঘুচন্দ্র তখনকার কুখ্যাত রঘু ডাকাত নামে পরিচিত ছিল। রঘু বলতে শুরু করল, তখন শরীরে বেশ আলাদাই জোর ছিল, যদিও এখনো শরীরে বেশ ভালো মতনই জোর রয়েছে। আমার মনে পড়ে যায় আমার দলের সেই আখড়া, যার সামনে স্বয়ং মা কালী বসে রয়েছেন, আর আমি তার দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছি। নিজের সমস্ত সম্মান, সমস্ত ভক্তি উজাড় করে দিয়েছে যার জন্য, সেই মা। মারে, আমায় এই দশায় আর ফেলে রাখিস না। আচ্ছা, অবশ্যই আজকে ভালো মতন লুটপাট করে তোকে বেশি করে প্রসাদ দেব। তোর খুব কষ্ট হয় না রে? আজকে তোকে ঠিক করে খেতে দিতে পারিনি বলে হয়তো আমার উপর তুই রেগে রয়েছিস। আজকে রাত্রিবেলা আমি আমার মায়ের পুজো খুব ভালো মতন করে করব। তোরা যে যেখান থেকে যা জোগাড় করতে পারিস জোগাড় করে নিয়ে আসবি। আমি কিন্তু পুজোর মধ্যে কোনো রকম কোনো ত্রুটি যেন দেখতে না পাই। যদি এরকম কোনো দৃশ্য আমার চোখের সামনে আসে, তাহলে কিন্তু তোদের কপালে অশেষ দুঃখ রয়েছে, আমি বলে দিলাম। সর্দার, আপনার মতোই তল্লাটার কে আছে বলুন তো? সকলকে বলবো যে রঘু ডাকাত তার মায়ের জন্য আজকে পুজোয় বসবে, আর তার জন্য যা যা প্রয়োজনীয়তা দিতে বললে সবাই এমনি দিয়ে দেবে, আর লুটপাটের কোনো দরকার নেই। সর্দার, কি বলছিস? নিজের মাথা ঠিক আছে? হ্যাঁ, আমরা ডাকাত। আমাদের যদি এমনি সকলে মিলে সবকিছু দিয়ে দেয়, তাহলে আমাদের মান মর্যাদা কোথায় থাকবে? সেই সম্পর্কে কোনো ধারণা তোর রয়েছে?
খবরদার, আর এই সব ভুলভাল কথাবার্তা আমি যেন তোর মুখ থেকে আর না শুনি। যদি শুনতে পাই তাহলে এই বড় ধারালো অস্ত্রের এক কোপ দিয়ে তোকে আমি শেষ করে ফেলবো। আমার আরাধ্যা মা, স্বয়ং মা কালী, দেবী মুন্ডমালিনী, আর তার ভক্ত হয়ে আমি ভিক্ষে নেব। রঘু ডাকাত কখনো ভিক্ষে নিতে পারে বলে তোর মনে হয়? না, আসলে আমি কথাটা ঠিক ওইভাবে বলতে চাইনি। আমাকে মাফ করে দিবেন সর্দার। আমি আসলে আপনার ক্ষমতা সম্পর্কে আপনাকে বলতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে কথাটা এভাবে আপনার কাছে চলে যাবে। বুঝতে পারিনি মানে? রঘু ডাকাতের পরাক্রম সম্পর্কে তুই রঘু ডাকাতকে অবগত করছিস? তোর কোনো মানসিক রোগ হয়েছে নাকি রে? এই রঘুনাথপুরের রঘু ডাকাতের দলে কোনো মানসিক রোগীর কিন্তু কোনো জায়গা নেই। নিজের পুরনো পরাক্রম থাকলে তবেই এখানে স্থান পাওয়া যায়। যারা জায়গা করতে পারে তারা থেকে যায়, আর যারা জায়গা করতে পারে না তাদেরকে আমি জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলিয়ে রেখে দিই। যা, চোখের সামনে থেকে বেরিয়ে যা। আমি যদি কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করে নিই তাহলে সেটা তোদের বাকি সকলের জন্য অত্যন্ত বিপদের হয়ে যাবে। আমাকে মাফ করে দেবেন সর্দার, আমি না বুঝে বলেছি। ঠিক আছে, আমি এখনই গিয়ে যা পাচ্ছি তাই সমস্ত কিছু নিয়ে আসছি। এই বলে চুনি রঘু ডাকাতের সামনে থেকে দ্রুত পদে সরে গেল। সেই দিনটাও ছিল অমাবস্যা। অমাবস্যা তিথিতে মায়ের পুজো করে তবেই রঘু ডাকাত তার লুটপাট এবং যাবতীয় কার্যকলাপ করতে বের হয়। রঘু ডাকাতের বেশ কয়েকটি নিয়মাবলী রয়েছে। রঘু ডাকাতের মতো পরাক্রম বোধহয় ওই গ্রাম আর ওর আশেপাশের আর 5টা গ্রামের মধ্যে কারও নেই। রঘু ডাকাত এক মনে মায়ের পুজো করছিল। ঠিক সেই সময় একজন ডাকাত আসে একটা ছেলেকে সাথে করে। রঘুনাথ তাকে দেখে বলে ওঠে, কি ব্যাপার? এই নতুন ছেলেটি আবার কোথা থেকে এলো? আমার নাম বিশু। আমি আসলে এই নতুন আপনাদের দলে এসেছি। আপনার সঙ্গে দেখা করার বড় স্বাদ ছিল। আপনার মতো বীর পরাক্রম মানুষ আমি এই জীবনে খুব কমই দেখেছি বলা চলে। শুধু এই জীবনে কেন, আগের জন্মে, পরের জন্মে, এমনকি কোনো জন্মেই তুমি রঘু ডাকাতের মতন কাউকে দেখতে পাবে না। কারণ রঘু ডাকাত এক এবং অদ্বিতীয় এই পৃথিবীতে। আর দ্বিতীয় রঘু ডাকাত বলে কেউ বিরাজ করে না। যদি কেউ রঘু ডাকাত হওয়ার চেষ্টা করে তাহলে তাকে এইখানেই নিজের জীবনকে শেষ করে দিতে হয়। রঘু ডাকাত তার পূর্ণ পরাক্রম দিয়ে কথাগুলি এক নাগারে বলে চলল। এদিকে যে নতুন ছেলেটি ডাকাতদের দলে নাম লিখিয়েছে সে রঘু ডাকাতের সঙ্গে কথা বলতে না বলতেই তার সর্বাঙ্গ কাঁপুনি দিতে লাগলো। সত্যি এরকম হওয়াটাই স্বাভাবিক। একজন পাকাপোক্ত ডাকাতের সামনে যখন একজন নতুন কেউ ডাকাতি শিখবার পদ্ধতি সম্পর্কে জানতে আসে তখন তাকে এরকম কথাবার্তার সম্মুখীন হতে হয়। আর রঘু ডাকাতের কথাবার্তা বলতে তো মানুষের রক্ত হিম হয়ে যাবে, এরকমই সব কথাবার্তা। বিশু একবার ভালো মতন আপাদমস্তক রঘু ডাকাতের চেহারাখানা মেপে নিল। যেমন লম্বা তার চেহারা তেমনই দীর্ঘকায়। চোখ দুটো যেন সব সময় জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো রয়েছে। চোখ দুটো যেন অনেক যন্ত্রণা, অনেক লালসার জানান দিচ্ছে। যদিও রঘু ডাকাতের চোখের খবর কে কতটা রেখেছে সেই সম্পর্কে যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে। রঘু ডাকাতের প্রত্যেকটা কথাবার্তার শেষ এবং শুরুর সময়কার যে শ্বাস প্রশ্বাস তার মধ্যে দিয়েও যে পরিমাণে গম্ভীরতা ঠিকরে বেরিয়ে আসে সেই পরিমাণ গভীরতা আনা কারোর পক্ষে সম্ভব নয়। গোঁফ জোড়া রাজমহারাজাদের মতো দুই দিকে ঢেউ খেলানো। বিশু প্রভু ডাকাতকে আপাদমস্তক পরীক্ষণ করছিল। ঠিক এই সময় তার ভাবনায় বাধা দিয়ে রঘু ডাকাত বলে ওঠে, পরীক্ষা নিরীক্ষা করা কি সম্পন্ন হয়েছে? তাহলে এই মুহূর্তে নিজের কাজ করুন। যদি কোনো কাজ না থাকে তাহলে চুপচাপ কিছুটা দূরে গিয়ে বরং বসে থাকো। রঘু ডাকাতের কথা শেষ হয়ে এলে বিশু আর অতিরিক্ত বাক্য ব্যয় না করেই চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসল।
এবং বসে বসে মা কালিকার আরাধনা দেখতে লাগলো। সত্যি অন্য কোনো মন্দিরের পুজোকেও হার মানিয়ে দেবে এই ডাকাতের দলের কালী পুজো। ধীরে ধীরে পুজো শুরু হয় এবং ধীরে ধীরে পুজো অর্চনা শেষ হয়। পুজো শেষ করার পর সকলকে প্রসাদ দিতে দিতে রঘু ডাকাত সকলের উদ্দেশ্যে বলে ওঠে, কি সবাই তৈরি তো? আজকে কিন্তু আমাদেরকে পাশের গ্রামে যেতে হবে। পাশের গ্রামে গিয়ে আমরা আজকে ডাকাতি করব। কারোর ক্ষমতা রয়েছে কি আমাদেরকে আটকাবে? পাশের গ্রামে এত রাত্রেবেলা অমাবস্যাতে লুটপাট করতে যাবে, এটা শোনার পর থেকে বিশুর মনটা কেমন জানি করতে লাগলো। পাশের জনকে অর্থাৎ চুনিকে সে জিজ্ঞেস করলো, বলছি যে এত রাতে যে আমরা ডাকাতি করতে যাব, আমাদের কোনো বিপদ হয় যদি, তখন সর্দারকে আমাদের সামলাতে পারবেন? কথাটা শোনবার পর কিছু বলে ওঠার আগেই রঘু ডাকাত সহ ডাকাত দলের বাকি সমস্ত সদস্যরাও হু হু করে হেসে ফেলল, যেন বিশু কোনো একটা মজার কথাবার্তা বলেছে। রঘু ডাকাত চুনির উদ্দেশ্যে বলে ওঠে, এই তুই এই তাল পাতার সেপাইটাকে বোঝা যে আমি আসলে কি। আমার সম্পর্কে ভালো করে বোঝা। আমি যখন যেটা চাই তখন সেটাই করি। আমার কোনো কিছু করার নির্দিষ্ট ধরা বাঁধার সময় থাকে না। রঘু ডাকাতের কথা শোনবার পর চুনি সেখানে আর এক মুহূর্তও থাকে না, সোজা বিশুকে নিয়ে অন্যত্র চলে আসে। আস্তে আস্তে বলে ওঠে, তুমি এত কথা কেন বলো বলো তো? উনি হচ্ছেন আমাদের সকলের সর্দার। ওর কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতো অবস্থা। ইংরেজ সরকারের মতো দুর্ধর্ষ বাহিনীর সঙ্গে একা লড়াই করে জেল থেকে পালিয়ে এসেছে। এ কি চারটিখানি কথা? মানে তুমি কি বলতে চাইছো? রঘু ডাকাত ইংরেজ সরকারের সঙ্গে লড়াই করে এসেছে? আরে পৃথিবীতে এখনো পর্যন্ত উনাকে আটকে রাখার মতো কোনো জেল তৈরি হয়নি যে উনাকে আটকে রাখবে। সেটা ভারতবর্ষ বা অন্য কোথাও ইংরেজি সরকার বা ভারতের কারোর কোনো ক্ষমতা নেই রঘু ডাকাতকে আটকে রাখবে। প্রয়োজন পড়লে মানুষ খুন করে এসে সেখান থেকে বেরিয়ে আসবে। ওরে বাবা রে, আমার শুনেই তো ভয় করছে গো। আচ্ছা, রঘু ডাকাতের নাম রঘু ডাকাত হলো কেন? আমাদের গ্রামের নাম তো রঘুনাথপুর, তাহলে গ্রামের নাম এক কেন? রঘু ডাকাতের নাম রঘু কেন সেই সম্পর্কে আমি সবটা জানি না, তবে কিছুটা জানি। আর সর্দার কেন এই ডাকাত দলের সঙ্গে যুক্ত হয়ে এলেন তাও কিছুটা জানি। তুমি যেটা জেনে আছো সেটা আমাকে প্লিজ বলো। আমি নিজের ধৈর্য রাখতে পারছি না যে, আমি তো সবটা জানতে চাই। না না, এতটা অধৈর্য হয় না। আমাদের ডাকাত দলের একটা নিজস্ব নিয়ম রয়েছে। সেখানে নিয়মাবলীর মধ্যে অন্যতম নিয়ম হলো কখনো নিজের ধৈর্য হারাতে নেই, সর্বদা নিজের ধৈর্যকে ধরে রাখতে হয়। শুধুমাত্র এক্ষেত্রে নয়, জীবনের যে কোনো কাজে নিজের ধৈর্যকে হারাতে নেই। ধৈর্য নিজের জীবনের সব থেকে বড় অস্ত্র। এটা আমাদের সর্দার সব সময় আমাদেরকে বলে। বেশ বেশ, তা না হয় মানলাম, তবে এখন তুমি আমাকে আমাদের সর্দারের জীবন সম্পর্কে যা জানো তা কিছুটা হলেও বলো। বেশ, তুমি যখন এতবার করে জানতে চাইছো তাহলে তোমার কাছে আর কিছু লুকোবো না। আসলে রঘু ডাকাতের আসল নাম অন্য কিছু ছিল, কিন্তু ছোটবেলা থেকে নিজের বাবা মা পরিবারের অবহেলা পেতে পেতে আজকে এসে এরকম প্রতিহিংসা পরায়ণ সে হয়ে দাঁড়িয়েছে। আর নিজের নামের সাথে গ্রামের নাম এই জন্যই রেখেছে যাতে যখন কেউ গ্রামের নাম করবে তখন যেন সর্দারকে মনে করে, আবার যখন কেউ সর্দারকে মনে করবে তখন তার সাথে যেন এই গ্রামকে মনে করে। এই নাম দুটো যেন গ্রাম আর মানুষের ক্ষেত্রে একে অপরের পরিপূরক। তোমাকে এত কিছু কে বলেছে গো? আমাদের সর্দার বলেছিলেন? হ্যাঁ, আমাদের সর্দারের সঙ্গে আমার যোগাযোগ আজকের নয়, বহুদিন আগেকার। তো সেই সূত্রে আমি আমাদের সর্দারের থেকে অনেক কিছু জানতে পেরেছি। কখনো তোমার মনে হিংসা হয়নি? তোমরা দুজন এক বয়সের, আর তাছাড়া তোমরা দুজন এই ডাকাতি করাকে নিজের জীবনের পাথেয় করে নিয়েছো একই সময় থেকে। তাহলে আজও সবাই রঘু ডাকাতকে সর্দার বলে আর তোমাকে বলে না, এই নিয়ে কখনো মনের মধ্যে ঈর্ষা জাগে না? দেখো বিশু, ঠান্ডা মাথায় একটা ব্যাপার ভেবে দেখো তো।
আমাকে আর সর্দারকে পাশাপাশি দাঁড় করালে কাকে উপযুক্ত বলে মনে হবে? আমাদের সর্দার রঘু ডাকাতের মতো অত পরাক্রম সাহস আমার কি আর আছে? যদি সেই রকম সাহস, এই রকম গায়ের জোর, সেই রকম চাহনি, সেই রকম দৃঢ়তা আমার থাকতো, তাহলে হয়তো নিঃসন্দেহে আজকে চুনি ডাকাতকে সবাই সর্দার বলতো। যেখানে নিজের যোগ্যতাই নেই সেখানে ঈর্ষা করা তো শুধুমাত্র বিলাসিতা। আচ্ছা, আমি যখন এই দলে আসিনি তার আগেই আমি বেশ কয়েকটা কথা শুনেছিলাম তোমাদের ডাকাতি করবার বিষয়ে নাকি অনেক নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো যদি আমাকে বলো তাহলে বুঝতে সুবিধা হবে। না হলে যেহেতু আমি অত কিছু বুঝি না, তাই বেফাঁস কখন কোন শব্দ নিজের মুখ থেকে উচ্চারিত হয়ে যাবে আর সর্দার আমার ধর থেকে মুন্ডখানা একেবারে আলাদা করে দেবে। আমি বাবা ওইদিকে কখনো যেতে চাই না। হ্যাঁ, তা রয়েছে। আমাদের ডাকাতি করবার বিষয়ে আমাদের সর্দারের বানানো বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো পালন করেই আমরা ডাকাতি করি। এই নিয়মের বাইরে এক ফোঁটাও আমরা চলাফেরা করি না। আমাদের কাছে গৌরবের বিষয় এবং তা অত্যন্ত নিষ্ঠা এবং সাহসের সঙ্গে আর সততার সঙ্গে করাই আমরা বাঞ্ছনীয় মনে করি। এই যে তুমি আজকে আমাদের সঙ্গে ডাকাতি করতে যাবে, তখন যা যা ঘটবে সবই সর্দারের নিয়ম অনুযায়ী। সর্দার মনে করেন যে দেবী মা সর্বদা সত্যের পাশে থাকে। সেখানে কোনো হিংসাত্মক বা কোনো অপরাধমূলক কাজকর্ম হলে দেবী মা অবশ্যই রুষ্ট হবে। তাই তিনি মাকে রুষ্ট করবার কোনো রকম চেষ্টা করেন না। যত সম্ভব মাকে তুষ্ট করবার চেষ্টাই তিনি সারাক্ষণ ধরে করতে থাকেন। আচ্ছা, এখন তুমি চুপচাপ আমার সঙ্গে চলো। বেশিক্ষণ আবার যদি তোমার সঙ্গে কথাবার্তা বলি তাহলে এই নিয়ে সর্দারের মনে নানা প্রশ্ন আসতে পারে। এই বলে চুনি আর বিশু দুইজনে মিলে পুনরায় দলের মধ্যে প্রবেশ করল। দুইজনকে প্রবেশ করতে দেখেই ডাকাত সর্দার রঘু ডাকাত বলে ওঠে, কিরে, এতক্ষণ ধরে তুই ওকে কি বোঝাচ্ছিলিস? সর্দার, আপনার সম্পর্কে কিছু কথাবার্তা বলছিলাম আর কি। আপনার সঙ্গে কতটা সময় করে কথা বলা উচিত, আপনি আমাদের কাছে যে ভগবানের মতো সেই সম্পর্কে বলছিলাম। কথাগুলো খুব একটা বিশ্বাসযোগ্য হলো না আমার কাছে, তবুও এই মুহূর্তে বিশ্বাস করে নিলাম। বলা যেতে পারে জোরপূর্বকই। হ্যাঁ, এখন আর বেশিক্ষণ আমাদের হাতে সময় নেই। আজকে যে অমাবস্যা তিথি পড়েছে সেই তিথি অনুসারেই আমরা ডাকাতি করতে বেরোবো। তবে পাশের গ্রাম থেকে যখন আসবো তখন এক অন্যরকম আবহাওয়া সৃষ্টি করে নিয়ে তবেই ফিরবো। এই হলো রঘু ডাকাতের প্রতিশ্রুতি। নে, এবার তাড়াতাড়ি তৈরি হ, আর বেশিক্ষণ বসে থাকিস নি। আমরা হচ্ছি ডাকাত, আমাদেরকে এভাবে চুপচাপ শান্তশিষ্ট থাকলে কখনোই মানাবে না। আমি তৈরি হয়ে নিয়েছি, এবার ওরাও তৈরি হয়ে নে। দলের মধ্য থেকে বিমল নামে একজন ডাকাত বলে উঠল, সর্দার, এই ছোট মুখে একটা বড় কথা বলতে চাইছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে বলতাম আর কি। দেখ, বেশিক্ষণ কিন্তু হাতে সময় নেই। অল্প সময়ের মধ্যে যা বলার তাড়াতাড়ি বলে ফেল। আসলে কি হয়েছে বলুন তো? আমার মনে হয় অন্য কোথাও যাওয়ার আগে আমাদের নিজেদের রঘুনাথপুরে আরো একবার ডাকাতি করলে কেমন হয়। না, আসলে আমি যবে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি তবে থেকে কোনোদিনও দেখলাম না আপনারা নিজেদের গ্রামে ডাকাতি করেছেন বলে। তাই বললাম আর কি। আজকে ডাকাতির সূচনা যদি রঘুনাথপুর থেকে হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? বেশ ভালোই হয় আশা করি। হ্যাঁ, কথাটা যে তুমি খুব একটা মন্দ বলনি তাও বটে। তবে আচ্ছা, বেশ ঠিক আছে, তোমাকে আর এত এই বিষয় নিয়ে ভাবতে হবে না। আমার যা ভাবার তা ভাবা হয়ে গেছে। প্রথমে আমরা আগে আমাদের গ্রামেই যাব ডাকাতি করতে। আমাদের গ্রামেই আমরা ডাকাতি করতে যাব? কিন্তু আমাদের গ্রামে কোন বাড়িতে আজকে আমরা ডাকাতি করতে যাব? কেন, আমাদের গ্রামে যে চৌধুরী বাড়ি রয়েছে এই বাড়িতেই ডাকাতি করতে যাব। এই গ্রামে তার মতো বিত্তশালী মানুষ যে আর একটাও নেই, সেই সম্পর্কে তো আমরা অনেক শুনেছি, অনেক কিছুই জানি, কিন্তু ওনার বাড়িতে কখনো ডাকাতি করতে যাওয়া হয়নি। যদি একবার এইটা করা যেতে পারে তাহলে খুব ভালোই হতো। আপনি কোনোভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন না? আমরা তো চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ওই
চৌধুরী মশাইয়ের বাড়িতে ডাকাতি করতে। ওই শয়তানের বড্ড দিমাগ হয়েছে। আমার খুব ভালো মতন করে মনে আছে, যখন ডাকাতের দলে নিজেদের নাম লেখায়নি, একজন সাধারণ মানুষ হিসাবে ছিলাম, তখন উনি একটা সময় আমাকে অনেক অপমান করেছেন। কোনোদিন সুযোগ হয়নি ওনার প্রতি সেই প্রতিশোধ নেওয়ার। আজকে মনে হচ্ছে যদি চাই সেখানে সে প্রতিশোধ আমি নিতে পারবো, যদি আপনি আর আমাদের মা কালীর সাথে থাকে। বেশ, তুমি যখন বলছো আজকে ডাকাতির সূচনা নয়, তোমার প্রতীক প্রতিশোধ হিসেবেই না হয় ধরা হোক। তাহলে সকলের কাছে যা যা অস্ত্র আছে তাতে সবাই ভালো মতন ধার করে নিয়েছো তো? কারোর কাছে এমন কি কোনো অস্ত্র রয়েছে যার মধ্যে কোনো ধার নেই? ডাকাত দলের সকল সদস্য সমবেত কণ্ঠে সম্মতি জানায়। তবে আমরা আজ যেখানে ডাকাতি করতে যাব সেখানকার যে কিছু নির্দেশনা রয়েছে সেও নিশ্চয়ই আলাদা করে আমাদেরকে বা আমাকে বলে বোঝাতে হবে না। আরে না না, আপনি নির্দ্বিধায় বিশ্বাস করে সামনের দিকে অগ্রসর হতে পারেন। আমরা রয়েছি আপনাকে অনুসরণ করার জন্য। যতক্ষণ না আপনি নির্দেশ দিচ্ছেন ততক্ষণ এই অস্ত্র কোনোভাবে শত্রুপক্ষের দিকে ধাবিত হবে না। এই বলে সবাই সম্মতি জানায় এবং ধীরে ধীরে নিজেদের গায়ে হাত পায়ে সুন্দরভাবে তেল মেখে দলাই মালাই করে। সুন্দর সুবিশাল সুদৈর্ঘ্য গম্ফজোড়াকে আর একটু বেশি শানিত করে চলল ডাকাতি করার উদ্দেশ্যে। চৌধুরী মশাইয়ের বাড়ির দরজা বেশ শক্তপোক্ত। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে এই রঘু ডাকাত এক বিশাল জোরে হুঙ্কার ছাড়ল। সেই হুঙ্কার আচ্ছা আচ্ছা মানুষজনদের নিম্নদেশ নিমেষের মধ্যে ভিজিয়ে দিতে পারে। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে জোরে একখান চিৎকার করল সে। এই যে চৌধুরী মশাই, এই রঘু ডাকাত আজকে তোমার বাড়ির সামনে এসেছে, আমাদেরকে স্বাগত জানাবে না? বাড়ির মধ্যে লুকিয়ে থেকে কোনো লাভ নেই। এই মুহূর্তে দরজা যদি না খুলে দাও তাহলে দরজা ভেঙে ঢুকতে আমরা বাধ্য হব। আজকে অমাবস্যা তিথি, আজকে মায়ের চরণে অনেক কিছু অর্পণ করব বলে ঠিক করেছি, তাই আজকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। তোমার যতই ক্ষমতা থাকুক না কেন, তোমার আজ আটকানোর আমাদের সাধ্য নেই। একেবারে দরজা ভেঙে দিয়ে ভিতরে প্রবেশ করল সকলে। ততক্ষণে বাড়ির সকল সদস্যরা জেগে গিয়েছে। বেশ রাতের দিক করেই ডাকাতি করবার সময়সূচিটা নির্ধারণ করা হয়েছিল বলে বাড়ির সকল সদস্যই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এইভাবে বাড়িতে রঘু ডাকাত এসেছে এই শুনে বাড়ির সকলেই জেগে উঠেছে। যদিও রঘু ডাকাত যেখানে অবস্থান করবে তার আশেপাশের মানুষজনদের ঘুম উড়ে যাবে, এ কথা একেবারেই স্বাভাবিক ব্যাপার। চৌধুরী মশাই তাড়াতাড়ি করে নিজের ধুতি সামলে রঘু ডাকাতের সামনে এসে বলে উঠল, ব্যাপার বলো তো তোমরা, হঠাৎ করে আমার বাড়িতে ডাকাতি করতে কেন এসেছো? আমার বাড়িতে ডাকাতি করবার মতো কিছু নেই। ডাকাতি করবার কিছু আছে কি নেই সে তো বাড়ি ঘর তোর ভালো করে খোঁজ নিয়ে পেয়ে যাব। সেই দিনের প্রতিশোধ আজকে তো আমি নিয়েই ছাড়বো। যখন ভালো ভদ্র সাধারণ মানুষ ছিলাম তখন আমার কোনো দাম দেয়নি, এর প্রতিশোধ তো আজ আপনাকে দিয়ে নেবই আমরা। আহা, কি করছো বিমল? ওই রকম ভাবে বলো না। দেখতে পাচ্ছ না চৌধুরী মশাইয়ের বয়স হয়ে গিয়েছে, উনি ভয় পাচ্ছেন। যে কোনো মুহূর্তে উনি হয়তো ইহকাল ত্যাগ করে পরলোক গমন করতে পারেন। আমরা আর যাই হোক, এইভাবে খুনের প্ররোচনার দায় তো আর নিতে পারি না। না, এমন কথা শুনে চৌধুরী মশাইয়ের মুখ একেবারে কালো হয়ে গেলেও বাকি ডাকাত দলের সকলে মিলে হো হো করে হেসে উঠল। চৌধুরী মশাই রাগে গজগজ করতে করতে বলে উঠলেন, এই দেখো, আমার বাড়িতে ডাকাতি করে কোনো লাভ নেই। আমি কিন্তু তাহলে উপর মহলে সমস্ত খবর জানাতে বাধ্য হব যে একজন উচ্চবিত্ত মানুষের বাড়িতে রাত্রিবেলা এইভাবে ঢুকে তার সমস্ত সম্পদ নিজের করে নিচ্ছ তোমরা। এতগুলো অভিযোগ যদি একসঙ্গে পড়ে তাহলে ধারণা করতে পারছো রঘু তোমার অবস্থাটা ঠিক কোথায় হবে? আমার অবস্থা কি হবে বা আমি কোথায় থাকবো সেই ব্যাপারে আপনাকে না ভাবলেও চলবে চৌধুরী মশাই।
এখন মানে মানে ভালো মন্দ যা যা জিনিসপত্র আছে তা চুপচাপ বের করে আমাদের দিয়ে দিন।